হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর পরবর্তী ভিডিও রেকর্ড করতে যাচ্ছি এবং তার আগে আর দু একটা কথা আবার বলে নিই যে বিষয়টা আমরা কিন্তু দেখছি যে আমাদের পড়া আশা করি সুন্দরভাবে এগোচ্ছে এবং আমাদের আজকের এই ভিডিও এই চ্যাপ্টারের শেষ ভিডিওর আগের একটা ভিডিও, অর্থাৎ এরপরে আরেকটা ভিডিও করলেই আমাদের চ্যাপ্টার শেষ। এবং আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে যৌন জননের ব্যতিক্রম, অর্থাৎ এক্সেপশন অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। কিভাবে যৌন জননের আমরা ব্যতিক্রমগুলো দেখে থাকি এবং যৌন জননের ব্যতিক্রম সম্বন্ধে আমরা জানবো, অপুঞ্জনী সম্বন্ধে জানবো এবং তাদের প্রত্যেকটার ধরন সম্বন্ধে জানবো, তাদের মধ্যে আমরা সংযুক্তিকরণ বা সংশ্লেষ কাকে বলে, স্পাইরোগাইরা প্যারামিসিয়ামের সংযুক্তিকরণ পদ্ধতি পড়ব। এই চ্যাপ্টার থেকে আমরা যৌন জননের আগের পার্টটা আমরা অলরেডি ভিডিও দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের পড়া দিয়েছিলাম। আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি উগামির পার্থক্য 3-4 জন ভিডিও করেছো, আশা করি সবাই আরও ভিডিওটা বাড়াবে। তাই আমরা ভিডিওতে এটা বেশি আর বলছি না, আমরা আমাদের পরবর্তী টাস্কে চলে যাচ্ছি। আজকে চ্যাপ্টারের যে 3টি কোশ্চেন এখান থেকে 3 নম্বরের জন্য হবে এবং বাকি কোশ্চেনগুলো 1 নম্বর বা 2 নম্বরের জন্য আসতে পারে। 2 নম্বরের শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে বা 1 নম্বরে এমসিকিউ আসে 1-2টা, রেয়ার, খুব এক যে বেশি আসে তা না, বিশেষ করে অপুঞ্জনী থেকে আসে। এখানে প্রত্যেকটা শব্দ একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং মাইটোসিস এবং মিওসিস পদ্ধতি নিয়েই এখানে মূলত বলা আছে। কখনো কোনো ক্ষেত্রে মাইটোসিস পদ্ধতি হয় অর্থাৎ সদৃশ্য বিভাজন, কোথাও ক্ষেত্রে মিওসিস হয় অর্থাৎ হ্রাস বিভাজন। এই সদৃশ্য এবং হ্রাস বিভাজন পদ্ধতি নিয়েই আমাদের এই পুরো বিষয়টা মূলত বলা আছে। এখানে প্রত্যেকটা টার্মিনোলজিকে মুখস্থ করতে হবে, সংজ্ঞাগুলোকে মুখস্থ করতে হবে, উদাহরণগুলোকে মুখস্থ করতে হবে। এছাড়া এর কোনো পদ্ধতি নেই। আমি এটা বোর্ডেও জীবনও পড়াতাম না, যে কেউ পড়াবে না, এটা বই থেকে তোমাদের পড়তে হবে। যে জায়গায় দাগানো আছে সেগুলো আমি দেখাচ্ছি। এরপর তোমাদের সঙ্গে আমি তোমাদের জন্য 3টি কোশ্চেন লিখে রেখেছি। নাম্বার 1, যৌন জনন, অযৌন জনন এবং অঙ্গজ জননের পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য 2021-এর উচ্চ মাধ্যমিক 3 নম্বর। 2 নম্বর প্রশ্ন, সংযুক্তিকরণ কাকে বলে? স্পাইরোগাইরা ও প্যারামিসিয়ামের সংযুক্তিকরণ পদ্ধতি লেখো। তাহলে কিভাবে হয় সেটা ছবি সহ লিখতে হবে, সেটা আসতে পারে। এই প্রসেসগুলো তোমরা পড়বে, অসুবিধা হলে অবশ্যই আমাকে বইয়ের স্ক্রিনশট তুলে আমাকে পার্সোনালি বলবে বা গ্রুপেও বলতে পারো, আমি গ্রুপ ফলো করি অল টাইম, সেখানে আমি তোমাদের অডিও করে উত্তরগুলো দিয়ে দিব। এটা তোমরা পড়বে, এটাতে কোনো ফ্যাক্টর নেই, কোনো টেনশন নেওয়ার কিছু নেই। নেক্সট প্লিজ। 3 নম্বর প্রশ্ন, অপুঞ্জনী কাকে বলে? ইহার প্রকারভেদ ও তাহার তাৎপর্য লেখো। অপুঞ্জনীর মধ্যে অনেক ধরনের ভাগ হয়, প্রাকৃতিক, কৃত্রিম, সেগুলো আমরা সব ডেসক্রিপশনে যাচ্ছি, বইতে দেখাচ্ছি। তোমরা বইটা দাগিয়ে নেবে, যখন যখন ভিডিওটা ওই জায়গাটাতে যাবে পজ করে দাগিয়ে নেবে, আবার তোমরা পজটাকে অন করে নেবে। তাহলে আশা করি জিনিসগুলো বুঝতে পারলে। আবার আমরা চলে আসছি বইয়ের দিকে। তাহলে খাতার প্রশ্ন কিন্তু আমাদের কমপ্লিট। এবার চলে আসছি আমরা বইতে। তাহলে বইতে যদি আমরা লক্ষ্য করি তাহলে যৌন জননের ব্যতিক্রম 2 প্রকার হয়। একটা হচ্ছে অ্যাম্ফিমিক্টিক প্রকৃতি, দেখতে পাচ্ছ এখানে অ্যাম্ফিমিক্টিক প্রকৃতি। 2 নম্বর হচ্ছে অ্যাপোমিক্টিক প্রকৃতি। তাহলে অ্যাম্ফিমিক্টিক আর অ্যাপোমিক্টিক। অ্যাম্ফিমিক্টিক মানে বোথ, অর্থাৎ 2 ক্ষেত্রে হয়, আর অ্যাপোমিক্টিক মানে একটা, অর্থাৎ একটা যে কোনো বিষয়ের উপর উল্লেখ করে হয়। অ্যাম্পিমেক্টিক আমাদের কোনো একটা পড়তে হবে না, পুরোনো বইগুলোতে এটা নেই বললেই চলে। কিন্তু আমরা চলে আসি আমাদের অ্যাপোমিক্টিক প্রকৃতির মধ্যে। তাহলে অ্যাপোমিক্টিক প্রকৃতি হচ্ছে যে জীবনচক্রে মিওসিস বা নিষেক, তাহলে মনে রাখবা যখন নিষেক হচ্ছে তারপরে কিন্তু মিওসিসটা হবে। মিওসিস হবে তখনই যখন নিষেক হবে, নিষেক ব্যতীত মিওসিস ঘটবে না। তাহলে বলছে যে জীবনচক্রে মিওসিস ও নিষেক, অর্থাৎ তাহলে বা বলেনি কিন্তু ও বলেছে, তাহলে মিওসিস ও নিষেক বা সিনগ্যামি, তাহলে নিষেকের অপরত্ব হচ্ছে সিনগ্যামি, অনুপস্থিত, তাকে অ্যাপোমিক্সিস প্রকৃতির জীবনচক্র বলে। অ্যাপোমিক্সিস হচ্ছে উইদাউট এনি ফার্টিলাইজেশন, নিষেক হবে না। তাহলে যেখানে নিষেক হবে না, যেখানে সংযুক্তি হবে না, সেখানে কি হবে না? সেখানে অবশ্যই মিওসিস ঘটবে না। তার মানে নিষেক ব্যতীত অপত্য তৈরি হওয়ার পদ্ধতিকে আমরা বলি অ্যাপোমিক্সিস। উইদাউট এনি মিক্সিং, অর্থাৎ তাদের মধ্যে কোনো যৌন জনন প্রকৃতিও হচ্ছে না। তাহলে সেটাই বলছে যে জীবনচক্রে মিওসিস ও নিষেক বা সিনগ্যামি অর্থাৎ জনন পদ্ধতি অনুপস্থিত, তাকে অ্যাপোমিক্টিক জীবন প্রকৃতি বলে। বিজ্ঞানী উইঙ্কলার 1908 সালে প্রথম অ্যাপোমিক্সিস শব্দটি ব্যবহার করেন। তাহলে প্রথম কে অ্যাপোমিক্সিস শব্দটি প্রবর্তন করেন বা অ্যাপোমিক্টিক? বিজ্ঞানী উইঙ্কলার। পরবর্তীতে এটা একটা রেণুধর উদ্ভিদের স্বাভাবিক বলেই গ্যামেটোফাইটটা খুব ক্ষুদ্র হয়। বিজ্ঞানী মাহেশ্বরী 1950, তাহলে ভাবে দেখো 1908 প্রথম অ্যাপোমিক্টিক শব্দটি প্রথম বা অ্যাপোমিক্সিস শব্দটি প্রবর্তন করে উইঙ্কলার। তার থেকে প্রায় 42 বছর পরে অর্থাৎ 1950 সালে বিজ্ঞানী মাহেশ্বরী অ্যাপোমিক্সিসকে 2 ভাগে ভাগ করেন।
ওয়ান ইজ দ্য রেকারেন্ট অ্যাপোমেক্সিস, অ্যানাদার ইজ দ্য নন রেকারেন্ট। আমি দেখাচ্ছি তোমাদের পয়েন্ট করে, রেকারেন্ট অ্যাপোমেক্সিস, দ্যাট ইজ দ্য অ্যানাদার নন রেকারেন্ট অ্যাপোমেক্সিস। সো হোয়াট ডু মিন বাই রেকারেন্ট অ্যাপোমেক্সিস? রেকারেন্ট অ্যাপোমেক্সিস কাকে বলে? অনলি ইউ শুড রিকোয়ার দ্য এক্সাম্পল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডেফিনেশন, নট মোর দেন দ্যাট। দেখো বলা আছে যে পদ্ধতিতে মিওসিস ছাড়াই, আই রিপিট সেভারাল টাইম, দ্যাট ইজ দ্য কেস অফ মিওসিস। মিওসিস হবে না এখানে। সো যে পদ্ধতিতে মিওসিস ছাড়াই ডিপ্লয়েড কোষ, দ্যাট ইজ দ্য 2n। তাহলে আমরা তো প্রথমে বলে দিলাম মিওসিস কখন হবে? যখন নিষেক ঘটবে না। নিষেক ঘটলে তবেই তো মিওসিস হবে। এখানে নিষেকই ঘটছে না, তাহলে মিওসিসের কোনো প্রশ্নই আসছে না। তাহলে বোঝা যাচ্ছে যে পদ্ধতিতে নিষেক ব্যতীত বা মিওসিস ব্যতীত অপত্য জীব সৃষ্টি হয়ে যায় তাকে আমরা বলেছিলাম অ্যাপোমেকটিক, তাই না? তাহলে এখানে আমরা বলছি রেকারেন্ট বলছে যে পদ্ধতিতে মিওসিস ছাড়াই ডিপ্লয়েড কোষ থেকে ভ্রূণস্থলী গঠিত হয়, সরাসরি ডিপ্লয়েড কোষ বা 2n থেকে ভ্রূণস্থলী গঠিত হবে, অর্থাৎ এমব্রায়ো স্যাক গঠিত হবে, তাকে আমরা বলি রেকারেন্ট অ্যাপোমেক্সিস। এই প্রক্রিয়াকে অ্যাগামোস্পার্মি বলা হয়। এই যে অল্টারনেটিভ নামটা পড়বে, হয়তো তোমাকে হয়তো পরীক্ষায় দেওয়া হলো অ্যাগামোস্পার্মি কি, তুমি তখন পারবে না। তাহলে অ্যাপোমেক্সিস, রেকারেন্ট অ্যাপোমেক্সিসের অপর নাম অ্যাগামোস্পার্মি। তাহলে ডিপ্লয়েড কোষ থেকে ভ্রূণস্থলী তৈরি হবে। নেক্সট চলে আসো এরপরে অ্যাপোস্পোরি। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই অ্যাপোস্পোরি। তাহলে আমি কি বলেছি? যে পদ্ধতিতে মিওসিস বা রেণু উৎপাদন ছাড়াই, আই রিপিট, তাহলে রেণু উৎপাদন করতে গেলে মিওসিস দরকার, তাহলে সেখানেও আবার মিওসিস হচ্ছে না, তাহলে মিওসিস কিন্তু এখানে হবে না অ্যাপোমেক্সিসে। তাহলে উইদাউট এনি মিক্সিং, তাহলে মিওসিসে কি হয়? দুটো অপত্য তৈরির সময় দুটো জনন কোষের মধ্যে মিওসিস ঘটা মানেই ক্রসিং ওভার ঘটবে। ক্রসিং ওভার মানেই তাদের অপত্যের মধ্যে যে নতুন বৈশিষ্ট্যের সঞ্চালন ঘটবে তা এখানে হতে দিচ্ছে না। তাহলে যে পদ্ধতিতে মিওসিস বা রেণু উৎপাদন ছাড়াই ডিপ্লয়েড গ্যামেটোফাইট উৎপন্ন হয়, আই রিপিট ডিপ্লয়েড গ্যামেটোফাইট উৎপন্ন হয়, তাহলে যখন মিওসিস হচ্ছে না কিন্তু 2n বা ডাবলিং অর্থাৎ ডিপ্লয়েড কোষ বা গ্যামেটোফাইট তৈরি হয়, গ্যামেট উৎপাদনকারী কোষগুলো উৎপন্ন হয়, তাকে অ্যাপোস্পোরি বলে। তাহলে যে নিষেক পদ্ধতিতে বা যে পদ্ধতি, নিষেক বলবো না, সরি, যে পদ্ধতিতে মিওসিস ব্যতীত, মিওসিস ছাড়াই বা রেণু উৎপাদন ছাড়াই এরা সরাসরি ডিপ্লয়েড গ্যামেটোফাইট তৈরি করে, তাকে আমরা কি বলি? অ্যাপোস্পোরি বলি। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণস্থলীটি ডিপ্লয়েড প্রকৃতির হয়। তাহলে মনে রাখলাম কোথায় দেখা যায়? সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের প্রকাশ দেখা যায়। উদাহরণ রূপবাস, ফান জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে খনিজ পুষ্টির অভাবে মৃদু আলোকে অ্যাপোস্পোরি লক্ষ্য করা যায়। যখন আলোর অভাব হয়, সেই মৃদু আলোকে যেটা দেখা যায়, তখন কি হবে? খনিজ পদার্থের পুষ্টির অভাব ঘটবে। মৃদু আলোকে রূপবাস জাতীয় ফান জাতীয় উদ্ভিদে সরাসরি রেণু উৎপাদন ছাড়াই, ফানের রেণু হয় আমরা জানি, সেটা ছাড়াই ডিপ্লয়েড গ্যামেটোফাইট উৎপন্ন হবে, সরাসরি ডিপ্লয়েড গ্যামেটোফাইট উৎপন্ন হবে। তাহলে বাহ্যিক কোনো প্রভাবকের দ্বারা এই প্রক্রিয়া সম্পন্ন হয়। ফার্নের ডিপ্লয়েড অঙ্গজ দেহ থেকে এই ধরনের গ্যামেটোফাইট উৎপন্ন হয়। উদাহরণ টেরিসের ক্ষেত্রেও ডিপ্লয়েড অঙ্গজ দেহ থেকে এই ধরনের গ্যামেটোফাইট তৈরি হয়। নাও মুভ অন টু দ্য নেক্সট পার্ট। এটা হচ্ছে নন রেকারেন্ট অ্যাপোমেক্সিস। তাহলে আমরা বললাম এটা রেকারেন্ট অ্যাপোমেক্সিস, যেখানে মিওসিস ছাড়া ডিপ্লয়েড কোষ থেকে ভ্রূণস্থলী গঠিত হয়। বারবার পড়তে হবে, বারংবার পড়ে মুখস্থ করতে হবে, নচেত হবে না। নন রেকারেন্ট অ্যাপোমেক্সিস যখন স্বাভাবিক মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড ভ্রূণস্থলী গঠিত হয়, কিন্তু ভ্রূণস্থলীর কোনো কোষ নিষেক ছাড়াই ভ্রূণ গঠন করে, তাকে নন রেকারেন্ট অ্যাপোমেক্সিস বলে। আই রিপিট, যখন স্বাভাবিক মিওসিসের মাধ্যমে, এবার নর্মাল মিওসিস হওয়ার মাধ্যমে হ্যাপ্লয়েড ভ্রূণস্থলী গঠিত হবে। দেখো এতক্ষণ কিন্তু সব বলছিল মিওসিস ব্যতীত ডিপ্লয়েড করতে হচ্ছিল, সেগুলো সব ছিল রেকারেন্ট প্রকৃতির, আর এখানে নন রেকারেন্ট প্রকৃতির, এখানে হ্যাপ্লয়েড প্রকৃতির ভ্রূণস্থলী গঠিত হবে এবং সেখানে আবার স্বাভাবিক মিওসিস হবে, কিন্তু ভ্রূণস্থলীর মধ্যে কোনো কোষ নিষেক ছাড়াই ভ্রূণ গঠন করবে। কিন্তু যখন ভ্রূণস্থলীর মধ্যে ঢুকবে তখন কোষ নিষেক ছাড়াই ভ্রূণ গঠন করে, তাকে নন রেকারেন্ট অ্যাপোমেক্সিস বলে। তাহলে ভ্রূণস্থলীর হ্যাপ্লয়েড ডিম্বাণু প্রতিপাদ কোষ বা সহকারী কোষ থেকে হ্যাপ্লয়েড ভ্রূণ গঠন করে। এই যে হ্যাপ্লয়েড গঠন, একে বলা হয় হ্যাপ্লয়েড অপুঞ্জনী। এটা পরবর্তীতে আছে, ঠিক আছে? কোথায় দেখা যায়? এখানে দেখা যায় ওয়েনথেরা নামক উদ্ভিদের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। এবার আমরা পরবর্তী পেজে চলে আসলাম। পরবর্তী পেজে আমাদের খুব বড় ভিডিও হবে, এটা আমি আগেই বলছি, অনেকটা পাতা কমপ্লিট করব আজকে, সময় নিয়ে বসবে পড়াশোনার সময়। এরপরে আছে অ্যাপোগ্যামি। আশা করি সবাই দেখতে পাচ্ছ অ্যাপোগ্যামি কাকে বলে? গ্যামি মানে গ্যামাস মানে গ্যামেট। তাহলে যে প্রক্রিয়া গ্যামেটোফাইটিক উদ্ভিদ, আই রিপিট, তাহলে গ্যামেট তৈরি করার পদ্ধতি এখানে, অর্থাৎ গ্যামেটোফাইটিক উদ্ভিদ তৈরি করার পদ্ধতিকে অ্যাপোগ্যামি বলা হয়। যে প্রক্রিয়া গ্যামেটোফাইটিক উদ্ভিদ গ্যামেট উৎপাদন না করে সরাসরি স্পোরোফাইট উৎপাদন করে, তাহলে হিসাব মতো গ্যামেটোফাইট উদ্ভিদ গ্যামেট তৈরি করার কথা ছিল, তারা না করে এরা কি করলো? এরা অর্থাৎ গ্যামেট তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় গ্যামি, সেটা হলো না, তাই এটা অ্যাপো। তাহলে কি হলো? গ্যামেটোফাইট উদ্ভিদ গ্যামেট উৎপাদন না করে সরাসরি স্পোরোফাইট উৎপাদন করে, তাকে অ্যাপোগ্যামি বলে। তাহলে উইদাউট গ্যামাস, উইদাউট ম্যারেজ, উইদাউট গ্যামেট ফর্মেশন,
তাহলে যেখানে গ্যামেট ফর্মেশন হবে তারপরেই তো সেখানে পুংধানী তৈরি হবে, স্ত্রীধানী তৈরি হবে, তার মধ্যে পুংরেণু বা স্ত্রীরেণু থাকবে, তা কিন্তু হচ্ছে না, সরাসরি স্পোরোফাইট তৈরি হচ্ছে। তাহলে গ্যামেটোফাইট এক্সেপশন পেটা, এই জন্য এটা যৌন জননের হচ্ছে তোমার বিচ্যুতি বলতে পারো, এক্সেপশন বলতে পারো। তাহলে গ্যামেটোফাইট উদ্ভিদ গ্যামেট উৎপাদন না করে সরাসরি স্পোরোফাইট উৎপাদন করে, তাকে অ্যাপোগ্যামি বলে। এই প্রক্রিয়া নিষেক প্রক্রিয়াটিও অনুপস্থিত থাকে, এখানে নিষেক হয় না। উন্নত শ্রেণীর সপুষ্পক উদ্ভিদেও নিষেক ছাড়াই গ্যামেটোফাইটিক গঠন হয়, এই ধরনের স্পোরোফাইট উৎপন্ন হয়। ঠিক আছে, গ্যামেট উৎপাদন ও নিষেক হয় না বলে সাধারণ স্পোরোফাইটের চেয়ে এই ধরনের স্পোরোফাইট কি হয়, অনেক দ্রুত উৎপন্ন হয় এবং একে হ্যাপ্লয়েড স্পোরোফাইটও বলে, যেমন ফিউনোরিয়া নামক ব্রায়োফাইটায় এটা দেখতে পাওয়া যায়। এবার তোমরা বাড়িতে তোমাদের হোম টাস্ক থাকবে, অ্যাপোগ্যামি অ্যাপোস্পোরির পার্থক্য মুখস্থ করবে, দেখবে কোনটা বুঝতে পারছে না, যেই লাইন বুঝতে পারবে না সেটা কোট করে আমাকে বলবে বা ছবিটা তুলে সেখানে সার্কেল করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, সেখান থেকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নাও কিছু ফ্যাক্ট ফাইন্ডার আছে, পুরোপুরি ঝড়ঝাড়া মুখস্থ করতে হবে। অটোগামী, পেডোগামী, পেডোজেনেসিস, নিওটিনি কাকে বলে? অটো মানে নিজে, গ্যামাস মানে হচ্ছে তৈরি। তাহলে যে যৌন জনন প্রক্রিয়া জীবদেহ থেকে উৎপন্ন দুটি গ্যামেটের মিলনের ফলে জনন সম্পন্ন হয়, পরিষ্কার। অটো মানে নিজে, গ্যামাস মানে ম্যারেজ। তাহলে যে জনন পদ্ধতিতে জীবদেহ থেকে উৎপন্ন, তার মানে একটা প্রতিটা প্রক্রিয়া একটা জীবদেহ থেকে একটা কিছু উৎপন্ন হবে, জীবদেহ থেকে উৎপন্ন দুটি গ্যামেট, তাহলে মেল গ্যামেট হতে পারে, ফিমেল গ্যামেট হতে পারে, তাদের মিলনের ফলে জনন সম্পন্ন হয় বা তাদের মিলনে জনন সম্পন্ন হয়। স্বপরাগযোগী উদ্ভিদের ক্ষেত্রে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। অটোগামী হচ্ছে স্বপরাগী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, কেন? পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয় থাকে। প্যারামেসিয়াম নামক আদ্য প্রাণীর ক্ষেত্রে এই ধরনের জিনিস দেখা যায়, এটা একটু পড়লে হয়ে যাবে। পোডোগামী, পেডোজেনেসিস, নিওটিনি সংজ্ঞা পড়বে, ক্লাস 10-এ ছিল। পোডোগামী কি? এটি এক ধরনের অটোগামী। পোডোগামী এক ধরনের অটোগামী, একটি জীবদেহের নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে যে গ্যামেটগুলো উৎপন্ন করে। তাহলে পোডোগামী এক ধরনের অটোগামী, তার মানে ওই দেহেই ঘটে এবং সেক্ষেত্রে জীবদেহের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে গ্যামেট উৎপাদন করে। জীবদেহের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে গ্যামেট উৎপন্ন করে, যেগুলো পরস্পর মিলিত হওয়ায় ফলে যৌন জনন সম্পন্ন হয়। কি হয়? যৌন জনন সম্পন্ন হয়। কোথায় দেখা যায়? কোথায় দেখা যায়? নির্জচিয়া বা নির্জচিয়া নামক ডায়াটমে, আবার বলছি নির্জচিয়া নামক ডায়াটমে এটা দেখতে পাওয়া যায়। এরপরে পেডোজেনেসিস ও নিওটিনি তোমরা পড়ে নিয়েছো আগেই। তাহলে অপরিণত অবস্থায় লার্ভা থেকে প্রাণী প্রজননে সক্ষম হলে তাকে পেডোজেনেসিস বলে, আর এই যে লার্ভার রূপান্তর তাকে বলা হয় নিওটিনি। তাহলে পেডোজেনেসিস আর নিওটিনি, এটা ক্লাস 10-এ ছিল জননের মধ্যে, নিশ্চয়ই পড়েছো, আবার দেখে নিবে এখানে। এরপরে এটাও ক্লাস 10-এ ছিল, সংশ্লেষ বা কনজুগেশন। যেখানে একটা কনজুগেন্ট তৈরি হবে, অর্থাৎ যারা কনজুগেশনের মাধ্যমে জীব তৈরি হয় তাকে বলা হয় কনজুগেন্ট জীব। ঠিক আছে, তাহলে সেখানে তাদের মাঝখানে দুটো জীবের মাঝখানে, কনজুগেশনে অংশগ্রহণকারী দুটো জীবের মাঝখানে একটা টিউব তৈরি হবে, তাকে বলা হয় কনজুগেশন টিউব বা সংশ্লেষণ নালী। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে দুটোর মাঝখানে, এই যে দুটো পাশাপাশি আসে, এই যে সোপানাকার সংশ্লেষ, এর মধ্যে দুটোর মধ্যে মাঝখানে একটা সংশ্লেষ নালী তৈরি হয়েছে। তাহলে পাশাপাশি দুটো গ্যামেট আসলো, সংশ্লেষ নালী তৈরি হলো, গ্যামেটের মধ্যে ফিউশন হলো অর্থাৎ মিলন ঘটলো, পরবর্তীতে জাইগোস্পোর তৈরি হলো, এটা হলো জাইগোস্পোর তৈরি হলো। তাহলে সংযোগেশন বা সংশ্লেষ বা কনজুগেশন কাকে বলে? যে যৌন জনন প্রক্রিয়া পৃথক যৌনতা বিশিষ্ট পুং ও স্ত্রী একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে অস্থায়ী মিলন। এরপরে কনজুগেশন টিউব যখন তৈরি হবে, যখন তাদের নিউক্লিয়াসে আদান প্রদান হয়ে যাবে, যখন জাইগোস্পোর গঠন হয়ে যাবে, তখন কনজুগেশন টিউবটা অবলুপ্ত হবে। তাই বলছে অস্থায়ী মিলনের দ্বারা নিউক্লিয় পদার্থের সংযোগ ঘটে, অপত্য জীব সৃষ্টি হয়, তাকে সংশ্লেষ বা কনজুগেশন বলে। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে কনজুগেশন পদ্ধতি দেখা যায়, যেমন স্পাইরোগাইরা শৈবাল এবং প্যারামেসিয়াম নামক প্রতিষ্ঠা প্রভৃতির ক্ষেত্রে দেখা যায়। এইবার তোমাদের এই জিনিসটা পড়তে হবে। আমি তোমাদের এখানেও যদি পড়াতাম বলতাম তোমরা পড়ো, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো। ক্লাস 10-এ হুবহু এই জিনিস ছিল, সোপানাকার সংশ্লেষ, ঠিক আছে, আর পার্শ্বীয় সংশ্লেষ। যাই হোক, হোয়াট এভার মেবি দ্য কেস, সেটা হচ্ছে স্পাইরোগারার সংশ্লেষ। স্পাইরোগারা একটি শাখাবিহীন সূত্রাকার সবুজ শৈবাল। তাহলে আমি একটা পড়বো, একটা রিডিং করব, আর প্যারামেসিয়াম সংশ্লেষটা নিজেরা বুঝবে, আমি সেটা ছবিতে দেখিয়ে দেবো। তাহলে এখানে দেখো স্পাইরোগারার সংশ্লেষ। তাহলে কি হলো? এটা একটা স্পাইরোগারা ছিল, এটা একটা স্পাইরোগারা ছিল, স্পাইরোগারা 1, এটা 2। তাহলে এইটার মধ্যে সংযোগ হচ্ছে, তাহলে এটার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে আর নিউক্লিয়াস আছে, সর্পিল আকারে আছে। এবার দুটো গ্যামেট ফর্মেশন হলো, এটার গ্যামেটের মধ্যে ফিউশন হলো, সংশ্লেষ নালী তৈরি হলো, কনজুগেশন টিউব, তারপর সেখান থেকে জাইগোস্পোর তৈরি হলো। ঠিক আছে, তাহলে এখানে তাই বলা আছে যে দুটি বিপরীত যৌনতার প্লাস ও মাইনাস ফিলামেন্ট পাশাপাশি আসবে। তাহলে 1 নম্বর যদি প্লাস হয়, 2 নম্বর মাইনাস হবে। একটি ফিলামেন্টের ওপর অপর ফিলামেন্ট ক্ষুদ্র উপবৃদ্ধির সাহায্যে সংযুক্ত হয়। তাহলে যে আমরা দেখলাম দুটো ক্ষুদ্র উপবৃদ্ধির সাহায্যে সংযুক্ত হচ্ছে, এই যে দুটো উপবৃদ্ধি পরস্পর সংযুক্ত হচ্ছে কিনা, এই সংযোগ রক্ষাকারী উপবৃদ্ধিকে সংশ্লেষ নালিকা বা কনজুগেশন টিউব বলে।
তারপরে হচ্ছে 3 নম্বর, জননে অংশগ্রহণকারী কোষগুলো সমগ্র প্রোটোপ্লাজম গ্যামেট রূপে কাজ করে। কি রূপে কাজ করে? সমগ্র প্রোটোপ্লাজম গ্যামেট রূপে কাজ করে। হ্যাঁ, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসলাম আবার। তাহলে দেখো বলছে একটি ফিলামেন্টের সঙ্গে ক্ষুদ্র উপবৃদ্ধি সংযুক্ত হয়, তাহলে আমি সেটা দেখালাম। জননে অংশগ্রহণকারী কোষগুলো কি করবে? সমগ্র প্রোটোপ্লাজম গ্যামেট রূপে কাজ করে। কি রূপে কাজ করবে? গ্যামেট রূপে কাজ করে। তারপরে 4 নম্বর পয়েন্ট, দুটি ফিলামেন্টের মধ্যে অনেকগুলো সংশ্লেষ নালিকা সৃষ্টি হওয়ার ফলে ফিলামেন্ট দুটিকে একত্রে সিঁড়ি বা সোপানের মতো দেখায়। তাহলে এই যে সংশ্লেষ নালী তৈরি হয় বলে মনে হচ্ছে অনেকটা সোপানের মতো। 5, একটি কোষের গ্যামেট সক্রিয়ভাবে সংশ্লেষ নালিকার পরিমাধ্যমে পরিবাহিত হয়ে অপর ফিলামেন্টের নিষ্ক্রিয় গ্যামেটের সাথে মিলিত হয়ে নিষেক সম্পন্ন হয়। হয় এদিক থেকে যেটা যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভের দিকে যাবে। অলওয়েজ মনে রাখবা, একটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, এটা নেগেটিভ হবে। তাহলে পজিটিভ থেকে গ্যামেটের অংশ নেগেটিভের দিকে যায়, নেগেটিভকে পজিটিভে রূপান্তর করবে, তবেই সেখান থেকে জাইগোস্পোর তৈরি হবে। তাহলে এই ধরনের সংশ্লেষের ফলে পুং ফিলামেন্টগুলি বা পুল ফিলামেন্টে অনেকগুলি কোষ ফাঁকা হয় এবং বিপরীত ফিলামেন্টের নিষেকের ফলে জাইগোস্পোর গঠিত হয়। তাহলে আমি সেটা দেখালাম একটু আগে, মুখে যেটা বললাম সেটা ছবিতে দেওয়া আছে। দেখো জাইগোস্পোর গঠন হলো। এই নিষেকের পরে ফিলামেন্ট দুটিকে এক্স কনজুগেন্ট বলে, অর্থাৎ তখন এইটা আর এইটা অর্থাৎ প্লাস এবং মাইনাসকে এক্স কনজুগেন্ট বলে, কারণ এরা তো কনজুগেশনে অংশগ্রহণকারী জীব। জীব হওয়ার ফলে যে যুদ্ধের তৈরি হচ্ছে তাকে বলে কনজুগেন্ট জীব, এবং তাহলে তারা আগে যারা ছিল যাদের থেকে কনজুগেন্ট জীব তৈরি হলো তাকে বলা হয় এক্স কনজুগেন্ট। এরপরে পার্শ্বীয় সংশ্লেষ, এক্ষেত্রে একটি মাত্র ফিলামেন্টে হয়, অর্থাৎ এরকম যদি হয় তাহলে এটা হচ্ছে একটা ফিলামেন্টের মধ্যে যেগুলো আছে সেগুলোই। বাইরে কোষ প্রাচীর, তারপরে আছে এখানে ক্লোরোপ্লাস্ট, তারপরে পাইরিনয়েডের দানা, এখানে আছে পুরো প্রকাণ্ড নিউক্লিয়াস, এখানে আছে সাইটোপ্লাজম। এবার কি হবে? দুটি কোষের মধ্যবর্তী পার্শ্বপ্রাচীরের সংশ্লেষ নালিকা তৈরি হয়। একটি কোষ থেকে সমগ্র প্রোটোপ্লাজম গ্যামেট রূপে নির্গত হয়, অপর কোষের প্রোটোপ্লাজমের সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোস বা জাইগোস্পোর তৈরি হয়। তাহলে এইটার মধ্যেই ঘটবে, এদের কনজুগেশনের মতো আলাদা করে ঘটবে না, যা হবে একসঙ্গে এর ভেতরেই ঘটবে, তাকে বলা হয় পার্শ্বীয় সংশ্লেষ। প্যারামেসিয়ামের সংশ্লেষ তোমরা অবশ্যই পড়বে, তাকে দেখা বলেছি। আমরা শুধু এখানে কয়েকটা জিনিস বলে দিচ্ছি। দুটি প্যারামেসিয়ামের কোষ পাশাপাশি অঙ্কীয় তলে সংলগ্ন থাকে, তাদের কনজুগেন্ট বলে। তাহলে যখন দুটো কোষ পাশাপাশি থাকে তখন তাকে কনজুগেন্ট বলে। এদের মধ্যে একটা ম্যাক্রো মানে মনে করে বড় নিউক্লিয়াস, আর এটা হচ্ছে মাইক্রো মানে ছোট নিউক্লিয়াস। আমি শুধু এখানে ভিশনটা দেখাচ্ছি প্যারামেসিয়ামের সংশ্লেষ, তাহলে কিভাবে হয় সেটা আমি তোমাদের প্রথম থেকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এবার কি হলো? এটা হচ্ছে নম্বর 1, এটা হচ্ছে নম্বর 1 স্টেপ, মনে রাখবা। তাহলে এটা মনে রাখো স্টার্ট, ওকে, এটা স্টার্ট। তাহলে মিলন অবস্থায় দুটি কনজুগেন্ট, তাহলে এই দুটো কনজুগেন্ট জীব, এটা একটা প্যারামেসিয়াম, এটা একটা প্যারামেসিয়াম, বাইরে এগুলো হচ্ছে সিলিয়া, এগুলো সিলিয়া, এইটা হচ্ছে নিউক্লিয়াস, এরা পরপর যুক্ত হলো হয়ে এবার কি হলো? তাদের মধ্যে নিউক্লিয়ার পদার্থের আদান প্রদান ঘটলো। দেখো এর মধ্যে নিউক্লিয়ার পদার্থের আদান প্রদান হলো, তাহলে ছিল কটা? দুটা থেকে হলো 4টা। তাহলে কি হলো? মাইটোসিস বিভাজন হলো, সদৃশ্য বিভাজন হলো। তাহলে মাইক্রো নিউক্লিয়াসের পরপর দুবার মিওসিস বিভাজন এবং ম্যাক্রো নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটলো। ম্যাক্রোটা চলে গেল আর মাইক্রো নিউক্লিয়াসে দুবার নিউক্লিয়াস হয়ে 2টা থেকে 4টা তৈরি করলো। তারপরে কি হলো? মাইটোসিস না, মিওসিস তৈরি হলো। তারপরে কি হলো? প্রতিটি কনজুগেন্ট থেকে 3টি মাইক্রো নিউক্লিয়াসে বিলুপ্তি হবে। তাহলে এই 4টা থেকে মোট কটা হবে? 8টা। তাহলে আবার একবার মিওসিস হলো, এবার মধ্যে থেকে কি হবে? 3টা করে চলে যাবে। এই 3টা ধরো, এই 3টা চলে গেল, পুরো থাকলো কটা? একটা। এই দেখো একটা, এই একটা। অবশিষ্ট মাইক্রো নিউক্লিয়াসের অনিয়মিত বিভাজনে তৈরি হয় জনন নিউক্লিয়াস। কি তৈরি হয়? জনন নিউক্লিয়াস। এইবার কি হবে? মাইক্রো নিউক্লিয়াসে ফিউশনের ফলে সিন ক্যারিয়ন উৎপন্ন হয়। এটা দুটোর মধ্যে ফিউশন হয়ে সিন ক্যারিয়ন তৈরি হয়ে গেল, অর্থাৎ এই যে দুটো ছোট ছোট ছিল এই দুটো বড়টার সঙ্গে যুক্ত হয়ে গেল। হয়ে এবার কি হলো? সিলিয়েটের পৃথকীকরণ, এবার এটা দুটো পৃথক হয়ে গেল। সিন ক্যারিয়নে 3বার মাইটোসিস বিভাজন হবে, সদৃশ্য বিভাজন হবে। তাহলে 3বার হলে ওখান থেকে কটা হবে? তাহলে একটা দুটা ছিল, দুটো থেকে দেখো 8টা তৈরি হবে। 1 2 3 4 5 6 7 8 হলো 8টা। এদিক থেকে 4টা, এদিক 4টা, পরপর একটা লিনিয়ার ফর্ম করলো। তাহলে আবার কি হলো? সিনক্যারিয়নের 8টি নিউক্লিয়াসের মধ্যে আর 4টি হচ্ছে ম্যাক্রো, এই বড়গুলো হচ্ছে ম্যাক্রো নিউক্লিয়াস, আর এই 4টা ছোট হচ্ছে মাইক্রো নিউক্লিয়াস গঠিত হলো। আবার দুবার বিভাজন হলো, 4টি অপত্য প্যারামেসিয়াম গঠিত হলো। প্রত্যেকটার মধ্যে একটা ম্যাক্রো, একটা মাইক্রো, একটা ম্যাক্রো, একটা মাইক্রো, একটা ম্যাক্রো, একটা মাইক্রো। তাহলে এটা ভেঙে গিয়ে 4টা অপত্য নিউক্লিয়াস, 4টা অপত্য প্যারামেসিয়াম তৈরি করলো। এটা এখানে বলা আছে, নিজেরা গল্পের তালে তালে পড়বে, পড়ে ব্যাপারগুলোকে বুঝবে। আশা করি কোনো সমস্যা হবে না। কোশ্চেনটা যেটা বললাম ওটা প্র্যাকটিস করবে। কনজুগেশনের তাৎপর্য, ঠিক আছে। এবার আসলো নেক্সট, তাহলে আমরা কনজুগেশনের তাৎপর্যতে চলে আসলাম। কনজুগেশনের তাৎপর্য কি? পুনর্যৌবন প্রাপ্তি ঘটবে। তাহলে কনজুগেশনে প্রথম হবে ক্রমাগত যেহেতু বিভাজন ঘটে, তাহলে সবসময় নতুন কোষ তৈরি হবে, পুরনো কোষগুলো চলে যাবে, তাই পুনর্যৌবন প্রাপ্তি হবে। 2, জিন বস্তুর পুনঃসংযোগ। দুটো যেহেতু ভিন্ন টাইপের নিউক্লিয়াস হয়, একটা মাইক্রোগ্যামেট একটা ম্যাক্রোগ্যামেট, তাই তাদের মধ্যে জিন বস্তুর আদান প্রদান ঘটে, একে বলা হয় জিন বস্তুর পুনঃসংযোজন। তারপরে হচ্ছে প্রকরণ সৃষ্টি। যেহেতু দুটো ভিন্ন প্রকৃতির জীবের মধ্যে সংযোগ ঘটে, তার ফলে উন্নত অপত্য জীবের মধ্যে বা অপত্য জীবের মধ্যে উন্নত বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য দেখা যাবে, ফলে জিন ঘটিত বৈশিষ্ট্য সংযোজিত হয়ে প্রকরণ বা ভেদ সৃষ্টি হবে, অর্থাৎ একটা থেকে আরেকটা নতুন জীব সৃষ্টি হবে। এরপরে সংশ্লেষ আর সিনগামী পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য এটা পরীক্ষায় আসবে। আমি 3 নম্বরের জন্য লিখেছি, তোমরা 3টা দেখেছো কোশ্চেন, এটা 2 নম্বরের জন্য। অযৌন জনন যৌন জনন, এটা অবশ্যই তোমাদের 3 নম্বরের জন্য পার্থক্য পড়বে। আমরা জানি অযৌন জনন হচ্ছে তোমার নিষেক গঠিত হয় না, যৌন জননে নিষেক গঠিত হয়, অযৌন জননে গ্যামেট গঠিত হয় না, এরা গ্যামেট গঠিত হয়। অযৌন জননের একক হচ্ছে রেণু, এদের হচ্ছে তোমার গ্যামেট, এরকমভাবে যেটা হচ্ছে সরল প্রক্রিয়া, এটা জটিল প্রক্রিয়া, খুব সিম্পল পড়ে ফেলবে। এরপরে বিভিন্ন প্রাণীদের যৌন জনন প্রকৃতি দেওয়া আছে, যে বিভিন্ন শ্রেণীর প্রাণীদের যৌন জনন, আমাদের এগুলো কিচ্ছু পড়তে হবে না, বাড়তি জিনিস দেওয়া আছে, এত পড়া যায় না, পড়তেও হয় না, কোনো দরকার নেই। এখান থেকে আমরা শুধুমাত্র 2টো জিনিস পড়বো, একটা হচ্ছে প্লাজমোগ্যামি কাকে বলে, ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার ক্যারিওগ্যামি কাকে বলে। প্লাজমা মানে হচ্ছে সাইটোপ্লাজমে যদি সংযুক্তিকরণ ঘটে তখন তাকে বলে প্লাজমোগ্যামি, আর যখন নিউক্লিয়াসে আদান প্রদান ঘটে দুটো ছত্রাকের মধ্যে সংযোগকরণ হয় তখন তাকে বলা হয় ক্যারিওগ্যামি। তাহলে কি বলেছে দেখি, ছত্রাকের ক্ষেত্রে এই প্লাজমোগ্যামি এবং ক্যারিওগ্যামি বলা হয়, প্লাজমোগ্যামি এবং ক্যারিওগ্যামি হয়। মাইসেলিয়াম গঠনের ক্ষেত্রে এই ধরনের প্রভাব দেখতে পাওয়া যায়। ছত্রাককে সম্পূর্ণ পৃথক পদ্ধতিতে যৌনজনন করতে দেখা যায়, কিরকম পদ্ধতিতে, পৃথক পদ্ধতিতে, এবং এদের জীবনচক্র অন্য উদ্ভিদের থেকে আলাদা। ছত্রাকে হ্যাপ্লয়েড বা এন থ্যালাস প্রাথমিক মাইসেলিয়াম গঠন করে, কি করে, প্রাথমিক মাইসেলিয়াম বা প্রাইমারি মাইসেলিয়াম গঠন করে। এই ধরনের থ্যালাস থেকে যে জননকোষ উৎপন্ন হয় সেগুলো মিলিত হয়, ফলে থ্যালাস থেকে জননকোষ উৎপন্ন সেগুলো কি হয়, মিলিত হয়। প্রাথমিক অবস্থায় দুটি কোষের প্রোটোপ্লাজম মিলিত হয়, দুটো কোষের যখন প্রোটোপ্লাজম মিলিত হয় কিন্তু নিউক্লিয়াস দুটি সংযুক্ত হয় না। প্রোটোপ্লাজমের সংযুক্তিকরণ ঘটে কিন্তু নিউক্লিয়াসের সংযুক্তিকরণ ঘটে না। প্রোটোপ্লাজমের এই সংযুক্তিকরণকে বলা হয় প্লাজমোগ্যামি। এই ধরনের কোষে দুটি নিউক্লিয়াস অবস্থান করে। এই কোষ থেকে মাইটোসিস বিভাজনের ফলে ডি নিউক্লিয়াস N+N যুক্ত হয়ে মাইসেলিয়াম সৃষ্টি হয়, তাকে ডাইক্যারিওটিক বা গৌণ মাইসেলিয়াম বলে। জীবনচক্রে যে কোনো সময় নিউক্লিয়াস দুটি মিলিত হয়ে জাইগোট গঠন করে বা 2N গঠন করে, এই প্রক্রিয়াকে ক্যারিওগ্যামি বলে। এই প্রক্রিয়াকে কি বলে, ক্যারিওগ্যামি বলে। তাহলে এই যে জাইগোট গঠন করলো যখন 2N, তখন দুটো নিউক্লিয়াসের মধ্যে N+N, তখন সেটাকে বলা হয় ক্যারিওগ্যামি। তাহলে নিউক্লিয়াসে মিলনের মাধ্যমে জাইগোট গঠনকে বলা হয় ক্যারিওগ্যামি, আর প্রোটোপ্লাজমে মিলনের ফলে যে সংযুক্তকরণ ঘটে তাকে বলা হয় প্লাজমোগ্যামি। এটা কোথায় দেখতে পাওয়া যায়, ছত্রাকের যৌন চক্রে। আর এগুলো কিচ্ছু পড়তে হবে না, দেখতে পাচ্ছ তোমরা, আমি একবার তবুও দেখে দিচ্ছি, এগুলো কিচ্ছু পড়তে হবে না প্লিজ, ওকে। যেটা বলছি সেটা বেশি পড়বে না, এমনি এটা পড়তে অনেকের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ এরপরে গোটা বইটা যখন রিভিশন করতে হয় তখন মাথা ঠিক থাকে না। যৌন জননের সুবিধা, তাহলে যৌন জননের সুবিধা কি, এতক্ষণ আমরা বুঝে গেলাম যে এটা ভেদ বা প্রকরণ হবে, অর্থাৎ নতুন ভ্যারাইটি যেটা তৈরি হবে, যেহেতু পিতামাতার মধ্যে যৌন জননের ফলে দুটো পৃথক বৈশিষ্ট্যের মধ্যে সমন্বয় ঘটে, ফলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে, তার ফলে ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন ঘটবে। 2 নম্বর, অভিব্যক্তি ঘটবে। যখনই ভেদ বা প্রকরণ ঘটবে তখন তাদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সমাগম হওয়ার জন্য, তারা আগের পিতৃমাতৃ জনিত্রী জীব থেকে অপত্য জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সমাগম দেখার জন্য তাদের মধ্যে প্রাকৃতিক নির্বাচনের ফ্যাক্টর দেখা যায়, ফলে তাদের মধ্যে প্রজাতির মধ্যে বিবর্তন দেখতে পাওয়া যায়। যত বিবর্তন হবে তারাই পরিবেশে টিকে থাকবে, বাকিরা কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত ঘটবে, একে অভিব্যক্তি বলা হয়। এরপরে আসবে অভিযোজন। এই যে যৌন জননের ফলে যে নতুন জীব সৃষ্টি হচ্ছে তাদেরকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয় বা খাপ খাইয়ে নিতে হয়, তাকে আমরা অভিযোজন বলি। আর যদি অভিযোজিত না হতে পারে তাহলে পৃথিবী থেকে তারা কালক্রমে অবলুপ্ত হবে। যেমন ধরো কোভিড-19 অনেক পেশেন্ট আক্রান্ত হচ্ছে, অথচ দেখা যাচ্ছে প্রায় পার ডে 5,000-6,000 ভারতবর্ষে আক্রান্ত হচ্ছে, আবার রিকভারি করছে 3,000 থেকে 3,500। তাহলে বুঝতে পারছো, তাহলে যারা রিকভারি করছে তারা প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে যাচ্ছে। আবার এই যে আমফানের ফলে এরকম হলো, এইগুলো সবই হচ্ছে আমাদের পরিবেশের সঙ্গে সংগ্রাম। তাহলে এরকম ভাবেই যৌন জননের ক্ষেত্রে জীবেরা যারা উৎপন্ন হয় তারাও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়। একে আমরা বলি হচ্ছে কি, একে আমরা বলি মূলত হচ্ছে তোমার যৌন জননের অভিযোজনের একটা সুবিধা। তারপরে তেজস্বী ও জীবন শক্তি, জিন সংযুক্তিকরণ এবং জিন প্রতিক্রিয়া, অর্থাৎ এই যে দুটো পৃথক জীবের মধ্যে সংযুক্তিকরণ ঘটে তাকে বলা হয় জিন সংযুক্তিকরণ বা জেনেটিক রিকম্বিনেশন। আবার জিন প্রতিক্রিয়া বা জেনেটিক ইন্টারাকশন ইত্যাদির ফলে যৌন জননে উৎপন্ন প্রজাতিগুলির মধ্যে তেজস্বী ভাব ও জীবনী শক্তির উদ্ভব ঘটে। যৌন জননের অসুবিধা, তাহলে ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জননের জন্য দুটি বিপরীত লিঙ্গের সবসময় প্রয়োজন হয় বা প্রকৃতিতে যেটা সবসময় পাওয়া যায় না, সেটা একটা বড় অসুবিধা। পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনে যথেষ্ট সুযোগ থাকা দরকার, অর্থাৎ সুযোগ না পেলে সেটা হবে না। নিষেক একটি জটিল প্রক্রিয়া, এই প্রকার প্রজননের জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয় ইত্যাদি হচ্ছে যৌন জননের অসুবিধা। এরপরে চলে আসবে তোমাদের যেটা বললাম 3 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি দেখাও তোমাদের জন্য ভিডিওটাকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ড বাই করছি। অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জননের পার্থক্য, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস চ্যাপ্টার। ইউ হ্যাভ টু রিড অল দোজ থিংস
but this is the exception. Please try to remember it and presented it to my YouTube channel or maybe in the WhatsApp. তোমরা এটা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। অঙ্গজ, অযৌন, যৌন যৌনের 3টি পার্থক্য ভালো করে পড়ে অন্তত পক্ষে প্রত্যেকে তাদের অডিও বা ভিডিও করে যেরকম পাঠাচ্ছ এটা পাঠাবে, তবে বাট আফটার 2 days, কারণ আগের ভিডিওগুলো আমার দেখতে সময় লাগবে। আমি যেহেতু সারাদিন ভিডিও করছি, সারাদিন পড়াচ্ছি, তার ফলে আমার একটু সময় দিতে হবে। গেট মি সাম টাইম, ওকে? এরপরে কিন্তু আমরা এরপরে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আর একদিন ভিডিও করলে তারপরে আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব। নেক্সট, অপঞ্জনী বা পার্থেনোজেনেসিস। তাহলে এটা পড়েছো ক্লাস 10-এ। যখন নিষেক ব্যতীত, আবার বলছি, যে প্রক্রিয়া অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হবে, তাহলে নিষেক যাদের হয় না তারাই অনিষিক্ত ডিম্বাণু। যখন মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে প্রতি মাসে মাসিক যৌনচক্র হয়, সেটা কি হয়, আনফার্টিলাইজ এগগুলো রক্তের সঙ্গে মিশে গিয়ে কিছু শ্লেষ্মা বা কিছু তরল পদার্থের সঙ্গে বাইরে রক্তের আকারে দেহের বাইরে 3 থেকে 4 দিন বেরোয়, একে আমরা মাসিক বা যৌনচক্র বলি। এটা আমাদের 3rd চ্যাপ্টারে সব পড়তে হবে, ঋতুচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। ঠিক সেরকমভাবে তাহলে ওখানে অনিষিক্ত ডিম্বাণু, সেটা নিষিক্ত হয় না। আর নিষিক্ত হলে সন্তান সৃষ্টি হয়, যখন আমরা সৃষ্টি হয়েছি সেটা হচ্ছে নিষিক্তকরণের ফলে। তাহলে যে জনন প্রক্রিয়ায় অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্যজীব সৃষ্টি হবে, আবার বলছি, যে জনন প্রক্রিয়ায় অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্যজীব সৃষ্টি হয় তাকে অপুংজনী বা পার্থেনোজেনেসিস বলে। ভালো করে মুখস্থ করবে। বলতা, মৌমাছি, স্পাইরোগাইরা, মিউকর সবার ক্ষেত্রে দেখা যায়। আর উদ্ভিদের ক্ষেত্রে যখন এই নিষেক ব্যতীত ফল সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় পার্থেনোকার্পিক ফল বা পার্থেনোকার্পিক ফ্রুট। আর যে পদ্ধতিতে এটা হয় তাকে বলা হয় পার্থেনোকার্পি। সেটা পড়বে অক্সিন হরমোন প্রয়োগের ফলে। অপুংজনীকে আমরা সাধারণত পার্থেনোজেনেসিস বলে আমরা জানি। অপুংজনী অপর নাম পার্থেনোজেনেসিস। তাহলে কি বলছে, পার্থেনোজেন কথাটির অর্থ হচ্ছে ভার্জিন বা কুমারী, আর জেনেসিস কথাটি হচ্ছে প্রোডাকশন, অর্থাৎ তাদের কোনো নিষেক ঘটে না, তাই সে কুমারীর তত্ত্ব লাভ করছে। এটা অযৌন জনন প্রক্রিয়া, যেখানে ডিম্বক নিষেক বা পরবর্তী পরিবর্তন ছাড়া প্রত্যক্ষভাবে অপত্য তৈরি করছে। তাহলে দেখো, আমরা অযৌন জননে দেখেছি সেখানে নিষেক ব্যতীত তৈরি হয়, সেরকমই কিন্তু যৌন জনের একটা ভাগ। অপুংজনীকে দুভাগে ভাগ করা যায়, মনে রাখবে, প্রাকৃতিক এবং কৃত্রিম অপুংজনী। প্রাকৃতিক অপুংজনীর ক্ষেত্রে আবার 2 প্রকার হয়, সম্পূর্ণ অপুংজনী, অসম্পূর্ণ অপুংজনী। সম্পূর্ণ বলছে কি, কোনো অনেক পতঙ্গের ক্ষেত্রে পুরুষ প্রাণী অনুপস্থিত থাকায় যৌনজনন সম্পন্ন হয় না, যেমন ঘাসফড়িং মথ, এটা সম্পূর্ণ। অসম্পূর্ণ ক্ষেত্রে জীবনচক্রে যৌন দশা এবং অপুংজনী দশা পর্যায়ক্রমে আসে, তাকে বলা হয় অসম্পূর্ণ। নিজেরা পড়বে। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড অপুংজনী, যাদের n সংখ্যক উৎপন্ন হয় ডিম্বাণু তাকে বলা হয় হ্যাপ্লয়েড, যেমন বলতা মৌমাছি। আর যাদের মিওসিস সম্পন্ন না হয়, ডিপ্লয়েড ডিম্বাণু উৎপন্ন হয় 2n, যেমন ডাফনিয়া। ঠিক আছে, ডাফনিয়াটা তোমার প্রাণী, তাকে বলা হয় ডিপ্লয়েড অপুংজনী। কৃত্রিম অপুংজনী, বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করে নিষিক্ত ডিম্বাণুকে নিষিক্ত না করে ভ্রূণ এবং অপত্য সৃষ্টি করার পদ্ধতিকে কৃত্রিম অপুংজনী বলা হয়। এর মধ্যে কিছু ভৌত উদ্দীপক থাকে, কিছু রাসায়নিক উদ্দীপক থাকে। সেই ভৌত উদ্দীপকগুলোর নাম পড়বে। অতিবেগুনি রশ্মি অপুংজনী হতে পারে, এটা একটা ভৌত উদ্দীপক। এছাড়া তাপমাত্রার মাধ্যমে করা যেতে পারে, বিদ্যুৎ প্রবাহের দ্বারা করা যেতে পারে। আবার রাসায়নিক ধর্মের মাধ্যমে ক্ষেত্রে আমরা ইঁদুরের ক্ষেত্রে স্ট্রনসিয়াম ক্লোরাইড বা SrCl ইউজ করা যায়। ইথানল অপুংজনী ঘটায়। ক্লোরোফর্ম, ল্যাকটিক অ্যাসিড, ইউরিয়া, সুক্রোজ প্রভৃতি অপুংজনী ঘটায় ইত্যাদি। এবার এইগুলো আর পড়ার দরকার নেই। এই বাধ্যতামূলক অপুংজনী, ইচ্ছামূলক, অ্যাপোমেট্রিক আর তোমার অটোমেট্রিক, যদি ইচ্ছা করো দেখতে পারো, না হলেও চলবে। এরপরে আর কিছু নেই, সরাসরি এখান থেকে তোমরা এগুলো পড়ার দরকার নেই। ফ্যাক্টটা এই অপুংজনী ধরনের তাৎপর্য পড়বে, আর অপুংজনী এবং যৌন জননের পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট। আবার দেখাচ্ছি, আমি ধরে রাখলাম ভিডিওটাকে। অপুংজনী জননের তাৎপর্য সিম্পল। আবার বলছি, নিষেক ব্যতীত অপত্যজীব সৃষ্টি হওয়ার পদ্ধতিকে অপুংজনী বলে। সেটা হ্যাপ্লয়েড হলে হ্যাপ্লয়েড অপুংজনী, ডিপ্লয়েড হলে ডিপ্লয়েড অপুংজনী। বলতা, মৌমাছি এদের ক্ষেত্রে দেখা যায়। এবার নিষেক ব্যতীত হলে সেখানে পার্থেনোকার্পিক ফ্রুট তৈরি হয়। এই পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি বা পার্থেনোজেনেসিস। ইত্যাদির মাধ্যমে নিষেকের প্রয়োজন হয় না, যৌন জনের মাধ্যমে অপত্য জননের মধ্যে জটিল প্রক্রিয়া নেই, ইত্যাদি বিভিন্ন এখানে উদাহরণগুলো দেওয়া আছে বা জননের প্রয়োজনীয়তা দেওয়া আছে। এইটুক পর্যন্ত আজকে পড়া থাকলো। নেক্সট দিন আমরা ফেজেস অফ লাইফ আর লাইফ সাইকেলটা পড়াবো। থ্যাংক ইউ ফর অল।